শিশির মনির, তিনি সাম্প্রতিক সময় আলোচিত সুনামগঞ্জ 2 আসনের তিনি জামাত ইসলামের প্রার্থী। ডিবি তাকে আটক করেছে। এখনো পর্যন্ত ডিবি আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। দর্শক, তার ব্যাপারে একটা খুবই স্পর্শকাতর মামলা হয়েছে। সেটা হচ্ছে রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিটোপিট মন্তব্য করায় সুনামগঞ্জ 2 আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আদালত পুলিশের গোয়েন্দা বিভাগকে মামলাটি তদন্তেরও নির্দেশ দিয়েছে। এখানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম বাদী রিদওয়ান হোসেন রবিন নামের এক আইনজীবীর জবানবন্দি গ্রহণ করে এই আদেশ দেন। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আওয়াজ দেওয়ার পরপরই আজকেই 3টা ঘটনা দেখতে পাচ্ছি, 3টা খবর। 3টার সাথে মিল নেই, কারণ 3টা ঘটনাই 3 জায়গায়, এবং এই 3 ঘটনায় 3 জন পরিচিত মানুষ, পরিচিত ব্যক্তি, পরিচিত রাজনীতিক তারা বিপর্যয়ের মুখে পড়েছেন। শওকত মাহমুদ, তিনি সাংবাদিক নেতাই নন, তিনি একসময় বিএনপির খুব জাদরেল নেতা ছিলেন। এখন দল থেকে বিচ্ছিন্ন হয়েছেন, নতুন একটি দল করেছেন ইলিয়াস কাঞ্চনকে নিয়ে। তিনি আটক হয়েছেন। শওকত মাহমুদ নামটা অনেকের পরিচিত। আরেকটা ঘটনা খুবই আলোচিত, ব্যারিস্টার ফুয়াদ, এবি পার্টির মহাসচিব, তিনি তার নির্বাচনী এলাকায় তোপের মুখে পড়েছে। তোপের মুখে বলবো না, মবের মুখে পড়েছে। এই মবের ব্যাপারে আমি বারবার বলছিলাম যে এই ধরনের মব যদি ঠেকানো না যায় এটা কিন্তু খুব বিপর্যয়কর হবে। আজকে সেই মবের মুখেই কিন্তু পড়েছে ব্যারিস্টার ফুয়াদ। আরেকটা হচ্ছে জামাতের শিশির মনির, তিনি সাম্প্রতিক সময় আলোচিত সুনামগঞ্জ 2 আসনের তিনি জামাত ইসলামের প্রার্থী এবং সুপ্রিম কোর্টের পরিচিত মুখ। একসময় শিবিরের নেতা ছিলেন, হঠাৎ করেই এখন বিচারাঙ্গনে তিনি গুরুত্বপূর্ণ মামলার হাজিরা দেয়া, বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে এবং টেলিভিশন টকশোর মধ্য দিয়ে পরিচিত মুখ হয়ে উঠেছেন। এখন তার ব্যাপারে একটা খুবই স্পর্শকাতর মামলা হয়েছে। সেটা হচ্ছে রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিটোপিট মন্তব্য করায় সুনামগঞ্জ 2 আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আদালত পুলিশের গোয়েন্দা বিভাগকে মামলাটি তদন্তেরও নির্দেশ দিয়েছে। এখানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম বাদী রিদওয়ান হোসেন রবিন নামের এক আইনজীবীর জবানবন্দি গ্রহণ করে এই আদেশ দেন। গেল এটা। তারপর ব্যারিস্টার ফুয়াদ, তিনিও এই 5ই আগস্টের পট পরিবর্তনের পর পরিচিত মুখ, আলোচিত একজন বক্তা। তিনি এবি পার্টির সাধারণ সম্পাদক। রোববার বাবুগঞ্জের মীরগঞ্জ সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। এই ঘটনার জন্য বিএনপির স্থানীয় নেতা কর্মীদের দায়ী করেছেন তিনি। অভিযোগ অস্বীকার করে বিক্ষুব্ধ জনতা এই ঘটনা ঘটিয়েছে। বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে জানান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন। রোববার বাবুগঞ্জে মীরগঞ্জে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে আসেন ব্যারিস্টার ফুয়াদ। অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা ফাজুল কবির খান এবং ব্রিগেডিয়ার জেনারেল শাকত হোসেন ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ফুয়াদের নির্বাচনী এলাকা বরিশাল 3 বাবুগঞ্জ মোলাদি আসনের আড়িয়াল খা নদের উপর নির্মিত হচ্ছে এই সেতু। প্রায় 1500 কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান সেতুর প্রকল্প ও পাশপোস্টে নিজের চেষ্টা লবিং এর প্রচার করে আসছিলেন ব্যারিস্টার ফুয়াদ। অর্থাৎ এই নির্মাণ প্রকল্পে তিনি নাকি তার চেষ্টা এবং লবিং করছিলেন, এটা প্রচার করছিলেন। এই নিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঠান্ডা বিরোধ চলছিল তার। বিএনপির দাবি তাদের সাবেক এমপি এবং কেন্দ্রীয় নেতাদের প্রচেষ্টায় এই সেতু নির্মিত হচ্ছে। রোববার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে নির্মীয়মান সেতু কেন্দ্রিক চাঁদা এবং টেন্ডারবাজির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন ফুয়াদ। কয়েকটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকার ফুয়াদ বলেন, বহু কষ্ট করে এই সেতু প্রকল্প পাশ করিয়েছি। এখন যদি এখানে চাঁদা দাবি, টেন্ডারবাজির ঘটনা ঘটে তাহলে সেতুটি আর নির্মিত হবে না। বক্তব্যে কোনো দলের নাম উল্লেখ না করলেও তাৎক্ষণিক বিক্ষোভে ফেটে পড়েন সেখানে থাকা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা ফুয়াদকে বক্তব্য প্রত্যাহারের জন্য বলেন। এক পর্যায়ে ফুয়াদ এবং তার সঙ্গে থাকা লোকজনকে সেখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া সহ নানা স্লোগান হয়। এটা দেখলাম, সেই মবটা দেখলাম। তার প্রতিবাদে আজকে এবি পার্টি ঢাকায় মিছিল করেছে, প্রতিবাদ করেছে। নির্বাচনকে সামনে রেখে নিঃসন্দেহে এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। আলোচিত ব্যক্তি বা সমালোচিত বলা যায় শওকত মাহমুদ, তিনি একসময় প্রেস ক্লাব এবং বিএফইউজ এর সাবেক সভাপতি ছিলেন, কিন্তু বিএনপির সঙ্গে আর থাকতে পারেননি। লাস্ট নির্বাচনে তিনি অংশ নিয়েছিলেন এবং দল থেকে বহিষ্কারও হয়েছিলেন। জনতা পার্টি বাংলাদেশ, এই পার্টির চেয়ারম্যান হচ্ছে ইলিয়াস কাঞ্চন, মহাসচিব তিনি ইলিয়াস কাঞ্চন।
ভীষণ অসুস্থ অবস্থায় বিদেশে অবস্থান করছেন। এই দলের বাস্তবে আসলে কোনো তৎপরতা নেই। যাই হোক, মালিবাগের বাসা থেকে তাকে নিয়ে আসে ডিবির একটা টিম। সম্ভবত ধারণা করা হচ্ছে ওই বহুল আলোচিত যে এনায়েত করিম, সেই এনায়েত করিমের সাথে কোনো যোগসাজশ আছে, যে এনায়েত করিম বাংলাদেশে বহু রাজনীতিক, বহু ব্যক্তিকে ব্ল্যাকমেইল করেছে, তাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করেছে। এই সংক্রান্ত কোন একটা অভিযোগ থাকতে পারে এনায়েত করিমের সঙ্গে, সেই কারণেই হয়তো ডিবি তাকে আটক করেছে। এখনো পর্যন্ত ডিবি আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। ব্যারিস্টার ফুয়াদের উপর সন্ত্রাসীরা হামলা করেছে, কেন করেছে? পাশাপাশি বিএনপির জোট, যাদের নিয়ে বিএনপি জোট করছে, তারা ক্রমান্বয়ে সরে আসছে বিএনপির পক্ষ থেকে। আর অন্যদিকে গণতান্ত্রিক সংস্কার জোট নামে তৃতীয় জোটের যাত্রা শুরু হলো। এক কথায় আসছে নির্বাচনে এখন পর্যন্ত মনে হচ্ছে বিএনপি কেবল পিছিয়ে পড়ছে বা নিজেদের ধ্বংস বা বিপদ নিজেরা ডেকে আনছে। কোন কোন ক্ষেত্রে আমি সংক্ষিপ্ত এই লাইভটিতে বলবো, কারণ রাত 10টা বা 10:30 আমি আরেকটা লাইভ করব। এটার মধ্যে আমি আজকের কিছু গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরছি। প্রথম যে বিষয়টি আলোচনা করতে চাই, গণতান্ত্রিক সংস্কার জোট। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি, এবি পার্টি ও সংস্কার রাষ্ট্রের সংস্কার আন্দোলন, এই 3 দলের তৃতীয় একটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে। আজ বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য ঘোষণা শীর্ষক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণাটি এসছে। 3 দলের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানকে এক দফার ঘোষক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে নতুন এই জোটের ঘোষণা দেন। এ সময় এবি পার্টি সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা একটা ঐক্য প্রক্রিয়ার মধ্যে ছিলাম, 3 মিলে ঐক্যবদ্ধ হয়েছি। এই প্রক্রিয়া চলমান থাকবে। পরিবর্তনের পক্ষে থাকা অন্যান্য রাজনৈতিক দলকে এই ঐক্য প্রক্রিয়ায় যুক্তের আহ্বান জানান তিনি। আর মুজিবুর রহমান মঞ্জু বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য ঐক্যবদ্ধ চান সবাই, ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। এখন পুরনো বন্দোবস্তে অতিষ্ঠ তারা, নতুন রাজনৈতিক বন্দোবস্তে সবার সহযোগিতা পাই না, আমাদের ভুল ত্রুটি আছে, তবে আমরা আজ একটা নতুন যাত্রা শুরু করছি। প্রিয় দর্শক, আমরা এতদিন ধরে অপেক্ষায় ছিলাম যে বিএনপির নেতৃত্বে একটা বড় জোট হবে, যেহেতু জামাত ইসলামী ইসলামিক দলগুলোকে নিয়ে একটি জোট করেছে। তবে বিএনপির সঙ্গে কিছু ইসলামিক দল আছে যাদের আমরা ভুলফুল বলতে পারি, তাদের নাম হয়তো অনেকেই জানেন না, তাদের নেতা কজন আছে বা কর্মী কজন আছে সেটা নিয়ে প্রশ্ন আছে। তবে তারা বিএনপির জন্য ভোট ব্যাংকে বড় কোনো পজিটিভ রেজাল্ট আনতে পারবেন না, কিন্তু বিএনপি তাদের ব্যবহার করবেন তার মূল টার্গেট অন্যান্য ইসলামিক দলগুলোকে একটু বিতর্কিত করার জন্য, কিন্তু সেটা সুবিধা আসবে না। তো নাহিদ ইসলাম বা মুজিবুর রহমান মঞ্জুরা যে জোটটি করেছেন, আমরা ধরে নিতে পারি এই জোটটি হয়তো সামনের দিনে একটু শক্তিশালী হবে, কারণ এরা প্রত্যেকে জুলাই বিপ্লবের অংশীজন। আমরা তাদের শুভকামনা জানাই। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো এবি পার্টির যিনি সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে আমরা চিনি কিভাবে? আমরা চিনি তিনি ফ্যাসিস্ট হাসিনা বিরোধী যে আন্দোলন জুলাই বিপ্লব, সেই বিপ্লবের একজন অন্যতম ব্যক্তি। আমরা দেখেছি তিনি রাজপথে থেকে লড়াই করেছেন, তিনি ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করা পরিকল্পনার সাথে সম্পৃক্ত ছিলেন এবং নানান রকম চেষ্টা ছিল হাসিনা পতনে কি কি ভূমিকা বা কি কি পরামর্শ, যে কোনো ক্ষেত্রে এই ফুয়াদের ভূমিকা ছিল অনস্বীকার্য। কিন্তু আজ বরিশালে তার উপরে একটা হামলার ঘটনা ঘটেছে, তাকে হেনস্থা করা হয়েছে, এটা আমাদের জন্য খুবই কি বলবো দুঃসংবাদ বটে। ব্যারিস্টার ফুয়াদের রাজনৈতিক আদর্শের সাথে আমার কোনো মিল নাও থাকতে পারে, কিন্তু একটি বিষয় আমি সবসময় বিশ্বাস করি, সেটি হলো গত 16টা বছর শেখ হাসিনা যা করেছে ওই দৃশ্যগুলো কিন্তু আমরা পুনরায় আর দেখতে চাই না। খুব স্পষ্ট করে আমি এই কথাগুলো বলছি, কারণ যদি ভালো না লাগে লাইফ থেকে বেরিয়ে যেতে পারেন, কিন্তু একটু চিন্তা করেন 16টা বছর হাসিনা যা করেছে একই দৃশ্য যদি নতুন করে কেউ করে, এটা কি আমাদের মেনে নেওয়া উচিত? ধরেন হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলেছি, সন্ত্রাসী বলেছি, জঙ্গি বলেছি, তাদেরকে আমরা লুটেরা বলেছি, অনেক কিছু বলেছি। কেন বলেছি? তাদের কর্মকাণ্ডের জন্য। এখন অন্য কেউ যদি সেম কাজটি করে, তাকে কি আমরা বুকে টেনে ধরবো? এটা কি উচিত? যদি আপনি রাষ্ট্রকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন, দেশে যদি রুল অফ ল দেখতে চান, দেশে যদি আপনি একটা সিস্টেমেটিক একটা রাষ্ট্র যেন এগিয়ে যায় কি সিস্টেমের উপর, সেই সিস্টেম প্রতিষ্ঠার জন্য আপনি যদি চিন্তা করেন, তাহলে আপনাকে এই কাজের নিন্দা করতে হবে, এই কাজের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে আমাদের যারা বিএনপির ভাইরা, যারা আমার বন্ধু, তারা ফুয়াদের উপর এই যে আক্রমণটি, তারপর অনেকেই পোস্ট করছেন। অনেকেই বলছেন, ফুয়াদ তুমি টকশোতে তো অনেক হেভি কথা বলো, রাজপথে তো তুমি জিরো। অনেকেই বলছেন, ফুয়াদ
তুমি এবার টকশো ছেড়ে রাজপথে এসে বুঝতে পেরেছ যে রাজপথ তোমার জন্য না। অনেকেই বলছেন ফুয়াদ টকশোতে যত সাহসী রাজপথে তত সাহসী না, আরো অনেক ভয়ঙ্কর ভাষায় বলছে। আমি ভদ্রগুলো বলছি, আমি অভদ্র বিষয়গুলোকে প্রমোট করতে চাইছি না। আমি একটা বিষয় বলি, এই কাজগুলো যারা করেছে তাদেরকে সবাই চেনেন। আমি তাদেরকে কোনো দলের আন্ডারে নিতে চাই না, আমি তাদেরকে সন্ত্রাসী বলবো অথবা তাদেরকে চাঁদাবাজি বলবো। আমি কোনো দলের বলবো না, কারণ কোনো দল কাউকে চাঁদাবাজি শেখায় না। কিন্তু প্রশ্ন হলো, যারা এখন সাপোর্টে ওইসব যারা ফুয়াদকে রাস্তায় বা বরিশালে হেনস্থা করেছে, যারা তাকে সাপোর্ট দিচ্ছে, আমি তাদের উদ্দেশ্য করে বলছি, এবং তারা সাপোর্ট দিয়ে যারা সোশ্যাল মিডিয়ায় তাদের পক্ষে লিখছে, তাদের বলি 18 বছর তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। মাথায় রাখেন 1 নম্বর প্রশ্ন। বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে ঘর থেকে বের করা হয়েছে, তাকে জেলে রাখা হয়েছে বিনা অপরাধে। জিয়াউর রহমানকে চট্টগ্রামের সার্কিট হাউসে ফ্লাশ ফায়ার করে হত্যা করা হয়েছে। শেখ মুজিবকে প্রকাশ্যে পুরো ফ্যামিলি সহ হত্যা করা হয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। হোসাইন মোহাম্মদ এরশাদ 9 বছর ক্ষমতা ছিল, 10 বছর জেল খেটেছে। এই দেশের রাজনীতির এই ইতিহাসগুলো যারা মনে রাখেন তাদেরকে বলে রাখছি, যদি ফুয়াদের এই অপমানকে আপনারা তিরস্কার হিসেবে দেখেন তাহলে এই বিষয়গুলো সামনে চলে আসবে। যে দলটি 3 বার ক্ষমতায় ছিলেন সেই দলটির এখন অন্যতম প্রধান দেশে আসতে পারছেন না, দেশে নেই, তাহলে এটাকে কিভাবে নেবেন? যে দলটির একজন নারী নেত্রী বেগম খালেদা জিয়া, আপসীন নেত্রী, 20 কোটি মানুষের মা, তিনি জেল খেটেছেন বিনা অপরাধে, কোনো অপরাধ ছাড়া। তার এক কাপড়ে ঘর থেকে বের করে দেয়া হয়েছে। এই কালচারগুলোকে আপনারা প্রমোট করেন, তাহলে আজকে ফুয়াদের উপর যে অপমান হয়েছে এটা তো নিছক ধাক্কাধাক্কি হয়েছে, তাকে হেনস্থা করা হয়েছে। আগামীকাল আপনি হবেন, আপনার নেতা হবে, তার জবাবটা কি দেবেন? এই মন্দ কাজগুলোকে যারা সাপোর্ট করেন, আবারও বলছি, তাদের রাজনীতি থেকে মুছে ফেলা উচিত। অসুন্দর বাংলাদেশ দেখতে চাই না বলে জুলাই বিপ্লব হয়েছে। আপনাদের মতো মাথা মোটা ব্যক্তিরা রাজনীতিকে অসুন্দর করবেন, আমরা মেনে নেব না। বিএনপির এমনিতেই যথেষ্ট ক্ষতি হয়ে গেছে। বিএনপির লাখো লাখো ভোটার তারা বিএনপিকে ভোট দেবে কিনা সংশয় পড়ে গেছে বিএনপির এই চাঁদাবাজ সন্ত্রাসী নেতাদের কারণে। সোশ্যাল মিডিয়াতে যখন ব্যারিস্টার শাহরিয়ার কবির নিকোলকে ধুয়ে দিলেন বিএনপির পক্ষ নিয়ে, বেগম জিয়া তারেক রহমানের মধ্যে সোশ্যাল মিডিয়াতে যে ন্যারেটিভ তৈরি করছিল শত্রুরা, সেখানে তারেক রহমান এবং খালেদা জিয়ার পক্ষে দাঁড়িয়ে ব্যারিস্টার শাহরিয়ার কবির এত চমৎকার বক্তব্য দিলেন, বেগম জিয়াকে মানে আকাশে উঠিয়ে দিলেন, মানুষের মাথার উপরে শিরের তাজ করে দিলেন। বিএনপির লোকেরা নিকোলের পক্ষ নিয়ে এসে শাহরিয়ার কবির, ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে ধুচ্ছেন। এরা কি গণ্ড মূর্খ, নাকি এদের রাজনৈতিক কোনো জ্ঞান কিচ্ছু নেই, নাকি শিষ্টাচার, সৌন্দর্য, ভদ্রতা, বিবেক, বুদ্ধি কিচ্ছু নেই? আমি বুঝি না। যে নিকোল শেখ হাসিনার সাথে খালেদা জিয়াকে মিলিয়ে ফেলছে, সেই নিকোলের পক্ষ নিল বিএনপি। আর যে শাহরিয়ার কবির বিএনপির পক্ষ নিলেন, তারেক রহমানের পক্ষ নিলেন, কেবল তিনি জামাত অনুসরণ করেন বা জামাত পক্ষে বলে তার সকল কথাকে ফেলে দিয়ে নিকোলকে সাপোর্ট দিলেন। নিকোল কিন্তু আওয়ামী লীগ ঘরের লোক। এই বিএনপি, এটা কি আদৌ বিএনপি, নাকি বিএনপির ঘরে আওয়ামী লীগের চর? এই প্রশ্নটি এখন আমাকে করতেই হচ্ছে, খুব দুঃখ নিয়ে বলছি। বিএনপি তো আমিও বা আমরা তো করি, আমার ফুল ফ্যামিলি বিএনপি করে। আমরা তো এই কাজকে সাপোর্ট দিতে পারি না রে ভাই। পার্থক্য একটাই, আমাদের পরিবার আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে, শিষ্টাচার শিখিয়েছে, আমাদের বই পুস্তকের মধ্যে বড় করেছে, দেশ বিদেশে পাঠিয়ে পড়াশোনা করিয়েছে। তাই আমরা এই জিনিসগুলোকে মানতে পারি না। আমরা একটা নিয়মের মধ্যে থাকতে চাই, একটা সুন্দর পরিবেশের রাজনীতি দেখতে চাই, একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমি খুব আফসোসের সাথে বলছি, বিএনপির প্রতিটা ফেসবুকে আমি ব্যারিস্টার কি বলে শাহরিয়ার কবিরকে দেখছি হিন্দু সাজিয়ে বিভিন্ন রকম কোলাজ বানিয়ে বানিয়ে তারা ফেসবুকে পোস্ট করছে। বিএনপির লোকেরা, নিকোলের বিরুদ্ধে না, শাহরিয়ার কবির যিনি বিএনপির পক্ষে দাঁড়িয়েছেন, আর নিকোলকে তারা সাপোর্ট দিচ্ছেন। কেন? নিকোল বিএনপির। নিকোল তো ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার সাথে খালেদা জিয়াকে মিলিয়ে ফেলছেন। খালেদা জিয়া কোনো মানুষকে বিনা অপরাধে একটা মানুষকে মেরেছে, প্রমাণ আছে। এই বেগম জিয়া একজন নারী নেত্রী, বাংলাদেশের একজন নারী, বাংলাদেশের ইতিহাসে প্রথম যিনি আমাদের শত্রুদের বিরুদ্ধে 54টা বছর লড়াই করে দেশটাকে টিকিয়ে রেখেছেন, তিনি এবং তার স্বামী। এবং তারেক রহমানকে মাইনাস করতে চায় সেই ওপার, যে ভয় তারেক রহমান দেশে আসতে পারছেন না। অথচ সেই ওপারের যারা ক্রিয়ানক, ওপারের যে কীট পতঙ্গগুলো বাংলাদেশে আছে তাদেরকে সমর্থন করছে বিএনপি। এদেরকে রাজনীতি শেখানো উচিত। আমি মনে করি তারেক রহমানের উচিত দলের সকল কর্মীকে সাপ্লাই করে নতুন করে আদর্শ লিপি নিয়ে বসা, যেটা জামাত ইসলাম করে। সমর্থক বানায়, কর্মী বানায়, সাথী বানায়, সদস্য বানায়, এদেরকে পড়ায় মানুষ বানায়। যে কারণে জামাত কোনো ভুলভাল খেলে না, ভুল কথা বলে না, ভুল সিস্টেমে যায় না।
একটা একটা সিস্টেমে চলে। তারেক রহমানের উচিত এই 18 বছর কর্মীদেরকে সেভাবে তৈরি করা, কিন্তু সেটা করতে পারেননি, তিনি দেশে ছিলেন না, অথবা এরকম বুদ্ধি কেউ তাকে দেয়নি। আবার বলছি, এই কর্মী বাহিনী দিয়ে কি করবেন আপনি? এই কর্মী বাহিনী গত 16 বছর খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে বালুর ট্রাক সরাতে পারেনি। এই কর্মী বাহিনী খালেদা জিয়াকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় একটা বাধা সৃষ্টি করতে পারেনি। কারওয়ান বাজারে যখন খালেদা জিয়ার গাড়িতে হামলা হয়, এই কর্মী বাহিনী একজনও এগিয়ে আসেনি। তাহলে এই কর্মী দিয়ে কি করবেন তারেক রহমান? শুধু ক্ষমতায় আসলে এই কর্মী বাহিনী টেন্ডারবাজি করবে, টেম্পু স্ট্যান্ড দখল করবে, লঞ্চ গার্ড দখল করবে, ফেরিঘাট দখল করবে, স্কুল এটা সেটা সব দখল করবে। ক্ষমতা হারালে এই কর্মীরা আবার গর্তে চলে যাবে, ফুটুস করে বের হয়ে তারেক রহমান ভয় নেই, রাজপথ ছাড়িয়ে নেই, ছবিটা তুলে আবার দৌড়মার। এই তো এই কর্মী বাহিনী কি করবে বিএনপি বলেন? এই কর্মী বাহিনী বিএনপির কোনো প্রয়োজন নেই। বিএনপিকে একটা এমন কর্মী বাহিনী তৈরি করতে হবে যারা দলের জন্য, একটা আদর্শের জন্য, একটা দেশের জন্য, একটা মানচিত্রের জন্য শক্ত পায়ে দাঁড়িয়ে থাকবে, বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকবে। এইরকম কর্মী বাহিনীতে কিচ্ছু হবে না। সোশ্যাল মিডিয়াতে যে ন্যারেটিভ গুলো এখন প্রচার হচ্ছে, বিএনপি এবং জামাত, এই ন্যারেটিভ গুলোকে ভালো করে খেয়াল করেন। বিএনপির ন্যারেটিভ গুলো সব জনগণের বিপক্ষে চলে যাচ্ছে। যখন একটা জনগোষ্ঠী চিন্তা করছে এক, জামাত সেখানে ছুটে যাচ্ছে, বিএনপি তার বিপরীতে দাঁড়াচ্ছে। ব্যারিস্টার ফুয়াদ বক্তব্য রেখেছেন চাঁদাবাজের বিরুদ্ধে, খেপে গেছে একটা দল। বিষয়টা হলো, এই খেপে যাওয়ার কারণে আপনি নিজেকে তো চাঁদাবাজ প্রমাণ করলেন, এতে লাভ হলো না ক্ষতি হলো? আবার অনেকেই বলছেন ব্যারিস্টার ফুয়াদের বরিশালে দাঁড়াবার শক্তি নেই, তিনি হামলা মোকাবেলা করতে পারেন না। হামলাকারীরা কখনো সভ্য সমাজের অংশ হয়? হামলাকারীকে প্রতিহত তো আপনিও করতে পারবেন না। শেখ হাসিনা যে আচরণগুলো করেছে, সেই আচরণ যদি আপনি করেন, তাহলে তো শেখ হাসিনার মতো আপনার ঠিকানা একই জায়গায় হবে। যদিও শেখ হাসিনার ঠিকানা আছে, আপনার ঠিকানা কি হবে? বঙ্গোপসাগর ছাড়া? একবার চিন্তা করেন, মাথায় রাখবেন, যে ভুলগুলো শেখ হাসিনা করেছে, শেখ হাসিনা যেভাবে অহংকার প্রদর্শন করেছে, কাউকে তোয়াক্কা করেনি। আমার দেশ আমার, আমি পানি দেই, আমি ভাত দেই, আমি চাল দেই, আমি খাবার দেই, আমি মোবাইল দেই, আমি দেই, আমি আমিত্ব বর্জন করেন। রাজনীতিতে আমিত্ব মানুষকে ধ্বংস করে। আজকে শেখ হাসিনার নামটি নিয়ে আর কেউ নেই। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাবার পর একটি লোক মিছিল করতে রাস্তায় নামেনি। শেখ মুজিবের হত্যার পর যেমন একটি ছোট্ট মিছিল দেখেনি রাজপথে কেউ, শেখ হাসিনা চলে যাওয়ার পর পুরো বাংলাদেশটা ছিল আওয়ামী লীগের। একটা বাথরুমেও শেখ মুজিবের ছবি, কি বলে গণভবন, বঙ্গভবন থেকে একদম বাথরুম পর্যন্ত সারা বাংলাদেশটা ছিল শেখ মুজিব আর শেখ হাসিনার। 5 তারিখের পর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এমন রাজনৈতিক দল বানিয়ে লাভটা কি? আজকে সারা বাংলাদেশে আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায়? হুটহাট মুখে মাস্ক পরে, কেউ বস্তা পরে, মুখ লুকিয়ে ছোট্ট একটা ব্যানার নিয়ে মিছিল করে দৌড় মারে, আর নেত্রীকে ছবি পাঠায়, নেত্রী আজকে আমি রাজপথে নেমেছিলাম। এর তো সাহস বেশি ছিল গত 16 বছর জামাত শিবিরের। গুলি খেয়েছে কিন্তু ঢাকার রাজপথে নেমেছে, লড়াই করেছে। 16 বছর তারা ঘরে ফিরেনি, বহু লাশের পরও তারা ঘর ছাড়েনি। আজকে চিন্তা করেন, আমি খুব দুঃখের সাথে বলছি, এই কালচারগুলো দেখতে চাই না। আগামী নির্বাচনের মাঠে আমরা চাই ছোট দল হোক, বড় দল হোক, প্রত্যেকে একসাথে মাঠে কাজ করবে। বিএনপির প্রার্থী ভোট চাইবে, জামাতের প্রার্থী ভোট চাইবে, এবি পার্টির প্রার্থী ভোট চাইবে, এনসিপির প্রার্থী ভোট চাইবে। মানুষ দেখবে কাকে ভোট দেওয়া উচিত। আপনি বড় দল বলে আপনি হুমকি দিবেন, মারবেন, রাস্তা হেনস্থা করবেন, এটা হবে না। কারণ কি, এই জনগণ বুঝতে পেরেছে 24-এর বিপ্লবের পর এই জনগণ এই সিস্টেম ভেঙে দিয়েছে। আপনি যা করবেন তার উত্তর শেখ হাসিনার মতো পাবেন। আমি বলছি, বিএনপির ধ্বংস এরাই ডেকে আনছে যারা শরীরের শক্তি প্রদর্শন করছে মেধার বদলে। শক্তি নয়, এই মুহূর্তে মেধার প্রয়োজন। আগামী নির্বাচন বিএনপির জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে এইসব লোকদের জন্য। এরা, এই দেশের জনগণ বিএনপির প্রতি আস্থা রাখতে পারছে না এইসব লোকের জন্য, অথচ নীরবে বিএনপির অজস্র নেতাকর্মী কাজ করে যাচ্ছে দলটার জন্য। ঘুম হারাম করে কাজ করছে কিভাবে দলটাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনা যায়, কিভাবে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা যায়। এই কর্মীরা তারেক রহমানের স্ট্যাটাসের পর একটা বিক্ষোভ মিছিল করেছে, আমার নেতাকে আমরা আনবো। যখন তিনি বলছেন যে আমি আমার ইচ্ছায় আসতে পারছি না, অনেক ব্যাপার আছে, তারেক রহমানের বক্তব্যের পর বাংলাদেশের কোনো জায়গায় একটা মিছিল দেখেছেন? তারা কেউ তারেক রহমান খালেদা জিয়ার জন্য রাজনীতি করে না, তারা প্রত্যেকে করে এই পকেটটার জন্য। বিএনপি দল ক্ষমতায় আসবে, লুটপাট করবে। আওয়ামী লীগ দল ক্ষমতায় আসবে, লুটপাট করবে। রাজনীতির তাদের প্রধান টার্গেট হলো লুটপাট। তাই তারা শক্তি প্রদর্শনের রাজনীতি করে। কিন্তু বিএনপিকে এবার বুঝতে হবে, এবার ফুল স্টপ দিতে হবে, আর চলবে না। আসেন, একটা আদর্শিক রাজনৈতিক সংগঠন হিসেবে শহীদ জিয়াউর রহমানের দলটাকে আমরা প্রতিষ্ঠিত করি, যারা এই রাষ্ট্রের জন্য অনেক বড় ভূমিকা রেখেছিলেন। এই দেশকে ভঙ্গুর দশা থেকে রক্ষা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দেশকে বর্গীর বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে, আপোষহীনতার মাধ্যমে বাঁচিয়ে রেখেছিলেন বেগম খালেদা জিয়া। বিশ্বাস করি তারেক রহমানও এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু এই কর্মী বাহিনী, এদেরকে আগে শিক্ষিত করতে হবে। ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতি আরেকটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে। সেই অধ্যায়টা আমাদের জন্য ভালো হবে কি মন্দ হবে এখনো বুঝতে পারছি না, কিন্তু তার আলামত কিন্তু ভালো না।
এইটুকু বলা যায়। সেই বিভাজনটা কেমন তার একটা ইঙ্গিত দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন, একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। শুধু ধর্ম না, ধর্ম আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটার এত বেশি মতপার্থক্য ঘটছে, দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে। শুধু তাই না, আর একটা হচ্ছে ভারসাম্য। বাংলাদেশের চারিদিকে আমরা জানি যে ভারত দ্বারা পরিবেষ্টিত আমরা, সে ভারত একটা বিশাল ফ্যাক্টর। সেই ভারতের কারণেই কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের যে একসময় মুক্তিযুদ্ধটা, যেটা 9 মাসে শেষ হয়েছে, সেটাকে 9 বছর চলার কথা, কিন্তু দ্রুত শেষ হয়েছে কেন? ভারত পাশে এসে দাঁড়িয়েছিল বলে। পাকিস্তান ওই অঞ্চল থেকে এসে আর সাপোর্ট করতে পারেনি, সে সক্ষমতা তাদের ছিল না। কারণ বাংলাদেশের পাশে বা তৎকালীন পূর্ব পাকিস্তানের পাশে এত বড় একটা প্রতিবেশী ভারত, তার সাপোর্ট, তাদের সেনারা অস্ত্র শস্ত্র নিয়ে যখন নাকি নিজেরা ঢুকে যায় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সাপোর্ট করে, মুক্তিযোদ্ধাদের, তখন আর পারা সম্ভব না, পারেনি। তো সেই পথ পাড়ি দিয়ে আজকে এক নতুন বাস্তবতা, যে ভারতের সাথে আমাদের আলটিমেটলি কি আমরা রেশারেশি সম্পর্কে যাব, নাকি আমরা একটা সুস্থ প্রতিযোগিতার মধ্যে যাব। শেখ হাসিনার সময় আমরা একটা বিভাজন দেখতাম, স্বাধীনতা মুক্তিযুদ্ধ, মানে আওয়ামী লীগের বাইরে সমস্ত শক্তিকে তারা ঠেলে দিত, এরা স্বাধীনতা বিরোধী, এরা পাকিস্তানি। এইভাবে একটা কৃত্রিম বিভাজন করে চরমভাবে রাজনৈতিকভাবে বিভাজন, মানে বিএনপি জামাত মানেই হচ্ছে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, দেশ বিরোধী, এইরকম একটা পারসেপশনটা দিয়ে একটা বিভাজিত রাষ্ট্র, বিভাজিত সমাজ, রাজনীতি চলেছে। এবং তার বিস্ফল আমরা দেখেছি যে এটার আড়ালে যেটা হয়েছে, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে। বাংলাদেশে নির্বাচন ছিল না, বাংলাদেশে গণতন্ত্র ছিল না। 5ই আগস্ট তার বিরুদ্ধে একটা গণঅভ্যুত্থান হয়েছে। এখানে সবার ধারণা ছিল যে এই বিভাজিত রাজনীতি, এই বিভাজন, মুক্তিযোদ্ধা বনাম অমুক্তিযোদ্ধা, স্বাধীনতা বিরোধী, এই বিভাজনটা কৃত্রিম বিভাজন, এটা অবসান ঘটবে এবং গণতান্ত্রিক একটা রাজনৈতিক সংস্কৃতি চলবে, যেখানে সব দল মত এক জায়গায় থাকবে। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে অন্য একটা ধারা, একটা অংশ মনে করছে যে গণতন্ত্রের নামে যে স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ চলে গেছে, এখন আমরা এটাকে একটা ধর্মীয় কি বলে অনুশাসন বা গণতন্ত্রের বদলে আমরা একটা ধর্মীয় শাসন আমরা প্রতিষ্ঠা করব। ফলে আমরা খুব দ্রুতই দেখলাম যে বিভিন্ন মাজার, দরগা শরীফের উপর হামলা, মৃতদেহ কবর থেকে তুলে নিয়ে এনে পোড়ানোর সেই ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখলাম। ভয়াল পরিস্থিতি। এখানে গান হবে না, এখানে নাটক হবে না, এখানে অন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না, এমনকি ছোটখাটো যে শোরুম উদ্বোধন, সেই শোরুম উদ্বোধনও হবে না। এবং সব জায়গায় তৌহিদি জনতার নামে চলল। আর একদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অবস্থান নিতে যে দেখা যাচ্ছে যে তারা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু মানে একটা বিরোধী এমন একটা অবস্থান তৈরি করলো যে এখানে মনে হচ্ছে যেন স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে আওয়ামী লীগের কোনো সংশ্লেষ আছে, এটা যেন নাই। আওয়ামী লীগের দুইটা চিত্র, একটা হচ্ছে স্বাধীনতা মুক্তিযুদ্ধ পর্যন্ত একটা চিত্র, সেখানে রিয়েলি একটা আওয়ামী লীগের একটা অংশগ্রহণ আছে, আর স্বাধীনতার পরে তাদের একটা ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্র, সেটাও আমরা দেখেছি। তো সেটাকে দেখে আমরা শুধু একটা অংশ দেখছি, আর একটা অংশ স্বাধীনতা মুক্তিযুদ্ধকে সংগঠিত করা, বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধের পথে নিয়ে যাওয়া, এই অবদানটাকে নিঃশেষ করার একটা প্রবণতা দেখে সেখানে একটা ধর্মীয় উগ্রবাদ প্রতিষ্ঠার একটা চেষ্টা। এবং এখন সামনে দাঁড়ায় গেল একদিকে বিএনপি নেতৃত্বে একটা জনসংখ্যা বা একটা রাজনৈতিক শক্তি, আর অন্যদিকে জামাতের নেতৃত্বে আর একটা শক্তি। এখানে জামাতকে আমি বলবো না যে একটা উগ্র সাম্প্রদায়িক শক্তি, জামাত নাম তার জামাত ইসলাম, কিন্তু সে লিবারেল ডেমোক্রেসি চর্চা করে, কিন্তু আবার ওই যে ধর্মীয় একটা ইন্ধন আছে এবং তার নেতৃত্বে কিছু উগ্রবাদী দল সেখানে জড়ো হয়েছে। তারা যে কথাবার্তাগুলো বলছে তাতে একটা বিভাজন, যে আমরাই শুধু ইসলাম, আমরাই শুধু ধর্ম, আর বাকি যারা আছে তারা মানে তাদের ধর্ম নেই, তারা হচ্ছে ওই প্রকারান্তরে তারা ভারত, তারা হচ্ছে আওয়ামী লীগ, এমন ভাবে বিএনপিকে ঠেলে দেওয়ার চেষ্টা। এখন বিএনপিকে তো শুধু না, বিএনপিকে ঠেলতে যে বিএনপি সহ যত বাম গণতান্ত্রিক ধারা আছে সব ধারাগুলো এখন মুখোমুখি দাঁড়ায় গেছে। তো আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই ইঙ্গিতটা দিছে, যে তিনি বলছেন একটা গোষ্ঠী, একটা মহল বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের পথ
সৃষ্টি করতে চায়। দেশের মানুষ ধর্মভীরু, ধর্ম মেনে চলে। দেখেন, দেশের মানুষ ধর্মভীরু, ধর্ম মেনে চলে, কিন্তু বিএনপি ধর্ম দিয়ে রাষ্ট্র বা সমাজের বিভাজনে বিশ্বাস করে না। এই মূল্যবোধটাকে পাল্টে দিয়ে একটা উগ্রতা নিয়ে আসা হচ্ছে। যারা ধর্মভীরু তাদেরকে বলতেছে তুমি অনেক বেশি ধর্মীয় অনুশাসনের মধ্যে যাও, গণতন্ত্র দরকার নেই। কিসের গণতন্ত্র? এখানে চলবে শরিয়া আইন, ইসলামী আইন। এইভাবে যদি চলতে থাকে তাহলে সংঘাত শুধু সংখ্যালঘু সম্প্রদায় আতঙ্কিত হবে না, গণতান্ত্রিক শক্তি আতঙ্কিত হবে, পাশাপাশি এর প্রভাবটা পড়বে হচ্ছে ভারতে। পরিস্থিতিটা জটিল হবে। এই জটিল অবস্থার একটা অগ্নি পরীক্ষার সামনে নির্বাচন, সেই নির্বাচনে বিভাজনটা হয়তো আরো স্পষ্ট হবে। এখন সেই বিভাজনটা নিয়ে যদি নির্বাচনটা হয়, সেখানে জয় পরাজয়ের পরে কিন্তু বাংলাদেশে ওই যে বললাম নতুন আর একটা বিভাজনের রাজনীতি তৈরি হবে। একদিকে ধর্মকে কেন্দ্র করে উগ্রবাদ, আর একটা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার একটা লড়াই।